এই কথা শুনে তাংসুর সাথে সাথে কাপড়গুলো ধুয়ে ইস্ত্রি করে দিতে রাজি হয়ে গেল। এরপর হুয়াং আরাম করে গোসল করে মিংমিংয়ের ছবির দিকে তাকিয়ে নিজের চিন্তায় মগ্ন হয়ে গেল। অন্যদিকে তাংসু তার সব কাজ শেষ করে ফেলল, আর অবশেষে যখন সব কাজ শেষ হলো সে তার কাপড়গুলো গুছিয়ে রাখতে নিজের ঘরে গেল। তখন ভুল করে সে হুয়াংয়ের গোপন ঘরে চলে আসে, যেখানে তাংসুয়ের দলের সদস্য মিংমিংয়ের অনেকগুলো ছবি ছিল। এইসব দেখে তাংসু হতবাক হয়ে গেল এবং ব্যাপারটা বুঝতে পারল, এই ছেলেটা আমার দলের সদস্য মিংমিংয়ের অনেক বড় ভক্ত। আর ঠিক তখনই সে সেখানে নিজের একটি ছবিও দেখতে পেল, যেটিতে অনেকগুলো তীর বিদ্ধ করা ছিল। এটা দেখে সে খুব অবাক হয়ে গেল, আমার ছবি এখানে কি করে এলো, তাও আবার এই অবস্থায়। ঠিক তখনই হুয়াংও সেখানে এসে পড়ল এবং সে খুব রেগেছিল। তাংসু তার গোপন ঘরে কেন এসেছিল, আর যখন সে জানালাটা খুলল তাংসু তার নিজের আরেকটি ছবি দেখতে পেল, যেটিতে অনেকগুলো তীর বিদ্ধ করা ছিল। তাংসু হুয়াংকে জিজ্ঞেস করল, এর কারণ কি এইসব? হুয়াং বলল, আমি এই মেয়েটাকে একদমই পছন্দ করি না, কারণ টাকার জন্য ও যে কোনো কিছু করতে পারে। ওর ডিরেক্টরের সাথে ওর একটা সম্পর্ক ছিল, যার কারণে ওদের গ্রুপটা ভেঙে যায় এবং আমার মিংমিংকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আর তাছাড়া ও খুব অভদ্রও ছিল। এরপর আমরা অতীতের একটি দৃশ্য দেখি, যেখানে তাংসু খুব চিন্তিত ছিল, কারণ সে কোনো কাজ পাচ্ছিল না। তাই রাগের মাথায় সে হুয়াংয়ের দিকে চিপস ছুঁড়ে মারে এবং তার উপর হ্যাংকে বলে দুঃখিত। এটা শুনে বর্তমানের তাংসু খুব অবাক হয়ে যায়। মিংমিং, আমি এত মোটা হয়ে গেছি যে আমার যে ঘৃণা করে সেও আমাকে চিনতে পারছে না। তাংসু কল্পনা করল যে হুয়াং তার দিকে তীর ছুঁড়ে তাকে মেরে ফেলছে। সে ভাবল, ও আমাকে চেনার আগেই যে আমি সেই মেয়ে যাকে ও ঘৃণা করে, এর আগেই আমার এখান থেকে চলে যাওয়া উচিত, আর সবাই জেনে যাবে যে আমি এখন দেখতে কতটা কুৎসিত হয়ে গেছি। তাংসু হুয়াংকে বলল, আমি তোমার সব কাজ করে দিয়েছি, তাই আমাকে যেতে দাও। হুয়াং বলল, হ্যাঁ, কিন্তু টাকাটা নাও। কিন্তু তাংসু থামল না এবং বলল, আমি টাকা চাই না। ঠিক তখনই সে ভুলবশত হুয়াংয়ের দামি ফুলদানিটি ভেঙে ফেল। এটা দেখে হুয়াং হতবাক হয়ে গেল। তাংসু কাঁদতে কাঁদতে বলল, আমি ইচ্ছে করে ভাঙিনি, কিন্তু আমি তবুও এর জন্য তোমাকে টাকা দেব। হুয়াং বলল, এটা খুব দামি ছিল। তাংসু বলল, কোনো সমস্যা নেই, এটা যতই দামি হোক না কেন আমি অবশ্যই এর দাম দেব, কারণ আমি গরিব হতে পারি কিন্তু আমি প্রতারক নই, তাই আমি এর জন্য তোমাকে সততার সাথে টাকাটা দেব। এই বলে সে সেখান থেকে চলে গেল। এরপর তাংসু যখন দোকানে গেল সে ফুলদানিটির দাম জানতে পারল এবং সে হতবাক হয়ে গেল। এই কারণেই সে বাড়ি ফিরে এসে নিজেই আঠা দিয়ে ফুলদানিটা জোড়া লাগানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তার দরজায় জোরে ধাক্কা পড়ল। কেউ ভাড়া নিতে এসেছিল। এটা শুনে তাংসু আরও বেশি চিন্তিত হয়ে পড়ল, কারণ তার কাছে টাকাও ছিল না, ভালো চাকরিও ছিল না এবং তার জীবনের সমস্যা কেবল বেড়েই চলছিল। পরের দৃশ্যে হুয়াংয়ের কর্মচারী তাকে অনেক কাজের মেয়ের কথা বলছিল। অনেক কাজের মেয়ে আছে এবং তারা নিখুঁত, কিন্তু হুয়াং তাকে এই বলে প্রত্যাখ্যান করছিল, আমি কোনো কাজের মেয়ের কাজই পছন্দ করি না। এবং তারপর স্নেহের সাথে সে তাংসুয়ের কাজ দেখতে শুরু করল, যা তার মতে ছিল একেবারে নিখুঁত। ঠিক তখনই তাংসু দরজায় এসে বলল, দুঃখিত, আমি ফুলদানিটা ঠিক করাতে পারিনি, এবং ভেতরে এসে হুয়াংকে কিছু টাকা দিল। সে বলল, এই মুহূর্তে আমার কাছে এইটুকুই টাকা আছে, কিন্তু আমি খুব শিগগিরই আপনাকে বাকি টাকা দিয়ে দেব, তবে আমার শুধু 7-8 বছর সময় লাগবে। এটা শুনে হুয়াং হাসতে শুরু করল। ও কি মিষ্টি আর নিষ্পাপ। সে বলল, 7-8 বছরের মধ্যে ভাজের দাম আরও বেড়ে যাবে, যার ফলে তোমার জন্য দাম দেওয়া আরও কঠিন হয়ে পড়বে। আমি তোমার জন্য একটা প্রস্তাব তৈরি করেছি। হুয়াং তংসুকে সই করার জন্য একটা চুক্তিপত্র দিল। সে বলল, তুমি আমার কাজের মেয়ে হবে, আর এর জন্য আমি তোমাকে ভালো পারিশ্রমিক দেব, মানে 15,000 ইয়েন, যা দিয়ে তুমি তাড়াতাড়ি ফুলদানিটার দাম মিটিয়ে ফেলতে পারবে আর আমার বাড়িতেও থাকতে পারবে। এটা শুনে টংসু অবাক হয়ে গেল, কারণ বেতনটা অনেক বেশি ছিল। সে বলল, কেন আমি? এটা শুনে হুয়াং ভাবতে শুরু করল, আমি ওকে বলতে পারবো না যে ওর রান্না আর পরিষ্কার পরিচ্ছন্নতায় এত পারদর্শী, কারণ তাহলে ওর রাগ উঁচু ভাব দেখাতে শুরু করবে। তাই সে বলল, কারণ তুমি মোটা। এটা শুনে টংসুর কাছে কারণটা বেশ অদ্ভুত লাগলো, আর তারপর সে আনন্দের সাথে চুক্তিপত্রে সই করতে যাচ্ছিল। কিন্তু তারপর সে থেমে গেল, কারণ টংসু যদি তার নাম লিখত তাহলে হ্যাং তাকে সেই মেয়ে হিসেবে চিনে ফেলত যাকে ও ঘৃণা করে। তাই টংসুর নাম বদলে অন্য একটি নাম লিখল। এরপর হুয়াং টংসুকে সমস্ত নিয়মকানুন বলে দিল এবং বলল, প্রথম নিয়ম, তোমাকে একটি ঘর দেওয়া হচ্ছে যাতে তুমি সময় মতো কাজ করো, অর্থাৎ 24 ঘন্টা উপস্থিত থাকতে হবে। দ্বিতীয় নিয়ম, খাবার সুস্বাদু এবং দেখতেও সুন্দর হতে হবে। আর তৃতীয় নিয়ম, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। হুয়াং টংসুকে তার ছবির দিকে তীর ছুঁড়তে বাধ্য করল। যেহেতু টংসু অন্যান্য কাজের পাশাপাশি তীরন্দাজিতেও পারদর্শী ছিল, তাই হুয়াং বলল, বাহ, তুমি তো দারুণ। এরপর রাতে হুয়াং টংসুকে চতুর্থ নিয়মটিও বলে দিল, যতক্ষণ না আমি ঘুমোবো তুমিও ঘুমোবে না। এই কারণে টংসুর অনেক সমস্যা হচ্ছিল। পরের দৃশ্যে টংসু হুয়াংয়ের জন্য সকালের নাস্তা তৈরি করে তাকে দিচ্ছিল, এমন সময় টিভিতে মিংমিংকে দেখা গেল। তাকে দেখে হুয়াং খুব খুশি হলো, আর ঠিক তখনই দেখানো হলো যে ইয়ানজিও অনুষ্ঠানে এসেছে। এটা দেখে টংসিও বেশ খুশি হলো, কারণ তাদের দুজনের পছন্দের মানুষই একসাথে টিভিতে ছিল। তাই দুজনেই খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখতে শুরু করলো। ঠিক তখনই মিংমিং সবার সামনে ইয়ানজিকে প্রস্তাব দিল। ইয়ানজি মিংমিংয়ের প্রস্তাব গ্রহণ করতে চায়নি, কিন্তু সবার সামনে তাকে হ্যাং বলতেই হলো, যার মানে এখন এই দুজন আনুষ্ঠানিকভাবে প্রেমিক প্রেমিকা হয়ে গেল। এটা দেখে হুয়াং এতটা রেগে গেল যে রাগে বাটিটা ফেলে দিল, আর টংসু হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আর যখন টংসু বাটিটা তুলতে এলো, হুয়াং তার চোখের জল দেখতে পেল। সে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো কেন?
টংসু বলল, কারণ আমার একটা গল্পের কথা মনে পড়ল। এক বোকা মেয়ে ছিল যে চাঁদের মতো উজ্জ্বল এক ছেলেকে খুব পছন্দ করত। মানে মেয়েটা জানতো যে রাজকুমারের সাথে তার কখনো দেখা হবে না, কিন্তু তবুও সে কোনো না কোনো অজুহাতে রাজকুমারের সামনে আসতো যাতে একবার তাকে দেখে পায়। তারপর বর্তমানে সে বলল, বাদ দাও, তুমি এটা বুঝবে না, এটা তোমার কাছে মজার লাগছে কেন? ঠিক তখনই হুয়াং বলল, মোটেই নয়, কারণ কাউকে পছন্দ করাটা মজার কিছু নয়, বরং আমাদের প্রত্যেকের অনুভূতিকে সম্মান করা উচিত। দ্বিতীয় অংশের জন্য ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটিকে ফলো করুন।